এটি হলো ক্লাস 12-এর ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, যেটার নাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বা এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে থেকে আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত এই তড়িৎ বিজ্ঞানের, চৌম্বক বিজ্ঞানের, আলোক বিজ্ঞানের, মডার্ন ফিজিক্সের বা এক কথায় 11 এবং 12-এর বিশেষ করে ছায়া প্রকাশনী বইয়ের যে এমসিকিউ পার্টগুলো রয়েছে, সেই এমসিকিউ পার্টগুলো মানে পুরো বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ডে টু ডে ধরে আমি তোমাদের সামনে সমস্ত প্রশ্ন ডিটেল আলোচনা করব। কারণ ইতিমধ্যে আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে এই প্রশ্নগুলো আলোচনা করার জন্য। এবার প্রশ্ন যে এই প্রশ্নগুলো আলোচনা করে আমাদের হবে কি? এই প্রশ্নগুলো একাধারে এইচএস ক্যান্ডিডেটের জন্য কাজে লাগবে। তাছাড়াও যে কোনো কম্পিটিটিভ লেভেলে, মানে যেখানে তুমি মেডিকেল লাইনে বলো বা ইঞ্জিনিয়ারিং লাইনে বলো বা কোনো সার্ভিস লাইনে বলো বা তুমি টিচিং লাইনে বলো, যে কোনো কম্পিটিটিভ লেভেলে এখানে আমাদের যে ফিজিক্স থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। আমি মনে করি এই যে ভিডিও সিরিজ আমি স্টার্ট করলাম, এই ভিডিও সিরিজ লাস্ট পর্যন্ত বলতে গেলে সমস্ত চ্যাপ্টার, সমস্ত ভিডিও যদি তোমরা ঠিকঠাক দেখো, তো ফিজিক্স বিষয়ে একরকম তোমরা কম্প্যাক্ট একটা সিলেবাস পেয়ে যাবে বা একরকম তুমি একটা প্রিপারেশনের একটা স্টেজ পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি কথা না বাড়িয়ে। প্রথমে আমাদের যে বিষয়টা রয়েছে এখানে দেখো, আমরা স্ক্রিনে তুলে ধরলাম যে প্রথম কোশ্চেনটা কি বলছে, দুটি অসম আধানের তড়িতাহিত গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। যদি তারা পরস্পরকে আকর্ষণ করে, যদি তাদের পরস্পরকে স্পর্শ করে দেওয়া হয় এবং তাদের একই দূরত্বে সরিয়ে দেওয়া হয়, তাহলে গোলক দুটি কি করবে? তারা কম বল দ্বারা আকর্ষণ করবে, বেশি বল দ্বারা আকর্ষণ করবে, সবথেকে বেশি বল দ্বারা, সবথেকে কম বল দ্বারা, এক্সেট্রা। মানে কোন অপশনটা হবে? দেখো, আমি তোমাদের জন্য খুব সহজ একটা উদাহরণ নিয়ে আসছি। ধরে নাও আমি বললাম যে আমরা একটা গোলকের মধ্যে আধান নিলাম সাপোজ 3 কুলম, আর একটা গোলকের মধ্যে আধান নিলাম আমি সাপোজ 5 কুলম। তাহলে মোটের উপর কত কুলম আধান আছে? না, মোটের উপর কিন্তু আমরা বলতে পারি 10 কুলম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা যদি স্পর্শ করার আগে এই যে 10 কুলম আধান স্পর্শ করার আগে হতে পারে 19, হতে পারে 28, হতে পারে 37, হতে পারে 46, কিংবা স্পর্শ করলে কিন্তু এই আধানগুলো ইউনিফর্মালি ডিস্ট্রিবিউট হবে। যেহেতু ডিস্ট্রিবিউট হয়ে গেলে কী হবে, এবং ধরে নাও যদি সব সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে একটাতে 5 কুলম আধান থাকবে আর একটাতে 5 কুলম আধান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি 1 এবং 9-এর জন্য যে ক্রিয়াশীল বল, 2 এবং 8-এর জন্য ক্রিয়াশীল বল, 3 এবং 7-এর জন্য ক্রিয়াশীল বল, 4 এবং 6-এর জন্য ক্রিয়াশীল বল এবং 5 এবং 5-এর জন্য ক্রিয়াশীল বল, তার মধ্যে কী কী ঘটনা ঘটছে? আমরা জানি কুলম্বীয় বল F = Q1 Q2/r²। যেহেতু তাদেরকে স্পর্শ করে একই দূরত্বে রাখা হয়, তাহলে আধানগুলো সমহারে তাদের ডিস্ট্রিবিউট হবে এবং আমরা বলতে পারি তোমার হচ্ছে গিয়ে তাদেরকে একই দূরত্বে সরিয়ে নিলে তাহলে গোলক দুটি কী হবে? গোলক দুটির মধ্যে সবথেকে বেশি বল অনুভব করে, কারণ 5 এবং 5 মানে 25, দেখো মানে 25, 4 6 24, 3 7 21, 8 2 16, 9 9, অর্থাৎ এই মানগুলো সবগুলোই কিন্তু 25-এর থেকে কম। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা দুটি অসম গোলককে পরস্পরকে আহিত করে দূরে নিয়ে যাই, তাহলে তাদের মধ্যে আধান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হওয়ার ফলে আমরা বলতে পারি যে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কী হবে? ক্রিয়াশীল বলটা হবে সবথেকে বেশি, অর্থাৎ বেশি বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, তারপরে বলছে একটি ধনাত্মক তড়িতাহিত কাজদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে, তারপর তাকে বিকর্ষণ করে। তাহলে ঝুলন্ত বস্তুটি কি? একটা কথা মাথায় রাখবে যে একটি কাজদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে প্রথমে আকর্ষণ করলো, তারপরে বিকর্ষণ করলো। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, ধরে নাও আমি একটা কাজদণ্ড নিলাম, ধনাত্মক আহিত একটা কাজদণ্ড নিলাম, এটা কি ধনাত্মক, একটা ঝুলন্ত বস্তু আছে, ঠিক আছে? কি বলেছে এখানে? ধনাত্মক আহিত কাজদণ্ড, এটা কাজদণ্ড, আর এটা কি ঝুলন্ত বস্তু।
তাহলে প্রথমে ঝুলন্ত বস্তুকে কি আকর্ষণ করছে? আকর্ষণ করা মানে বুঝতে হবে এই বস্তুটি হতে পারে ঋণাত্মক আধান, নতুবা এই বস্তুটি হতে পারে নিস্তড়িত। কারণ আকর্ষণ বিপরীত প্রকৃতির আধানের মধ্যে ঘটে, আবার একটি অনাহিত বস্তুকেও একটি আহিত বস্তু আকর্ষণ করে। তাহলে এটি হতে পারে ঋণাত্মক আধানে আহিত, নতুবা এটি নিস্তড়িত। তাহলে প্রথমে যেহেতু এটি অনাহিত যদি আমরা ধরে নিই, তাহলে প্রথমে যেহেতু এটাকে আকর্ষণ করেছে অনাহিত বলে, এবং আকর্ষণের ফলে কি এখানে আবেশ সৃষ্টি হবে, অর্থাৎ এখানে কিছু পরিমাণ ধনাত্মক আধান আবিষ্ট হবে। তারপরে কি ধনাত্মক ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই বস্তুটি ঋণাত্মক নয়, বরং এই বস্তুটি কি অনাহিত, অর্থাৎ অনাহিত বস্তু প্রথমে আবেশের কারণে আধান আবিষ্ট হবে, অনাহিত বস্তুতে ধনাত্মক আধান, ধনাত্মক ধনাত্মক তারপরে কি পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ অপশন নম্বর যেটা হবে অনাহিত ও অন্তরিত, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ সেই ঝুলন্ত বস্তুটি হবে অনাহিত এবং অন্তরিত, অর্থাৎ কারণ সেটি অনাহিত এবং সেটা কি তড়িৎ আধান দ্বারা আহিত হলো। একটি ধনাত্মক তড়িতাহিত কাজদণ্ড ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে। তাহলে ঝুলন্ত বস্তুটি কি? অবশ্যই ঝুলন্ত বস্তুটিও ধনাত্মক হবে, কারণ আমরা খুব ভালো করে জানি যে ধনাত্মক একমাত্র ধনাত্মক বস্তুকেই বিকর্ষণ করে। তাহলে একটি ধনাত্মক কাজদণ্ড ঝুলন্ত বস্তুকে বলতে ধনাত্মক বস্তুকেই বিকর্ষণ করবে, অর্থাৎ ঝুলন্ত বস্তুটি হবে ধনাত্মক। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, এই কোশ্চেনটা বেশ ভালো, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা আসা বেশ বাঞ্ছনীয়। 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা আলাদা সুতোর সাহায্যে ঝোলানো হলো। দেখা গেলো 1 2 2 4 এবং 4 1 জোড়গুলি পরস্পরকে আকর্ষণ করে, আবার 2 3 4 5 এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে 1 নম্বর বস্তুটি কি? ধনাত্মক, ঋণাত্মক, অনাহিত, নিস্তড়িত এক্সেট্রা কোনটা হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে কতগুলো লজিক কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু খুব লজিক্যাল এবং খুব সুন্দর কোশ্চেন একটা। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, ধরে নাও আমি এখানে 5টা বল নিলাম, 1 2 3 4 5, খুব ভালো কথা। এবার আমি যে কাজটা করলাম যে এই 5টা বলের নাম দিলাম 1 2 3 4 5। নেক্সট আমি যে কাজটা করবো এখানে, যে ভালো করে দেখো এখানে কোশ্চেনটা বলা আছে যে কি 1 2 1 2 2 4 এবং 4 1 পরস্পরকে আকর্ষণ করে। তাহলে 1 সঙ্গে 2, 1 সঙ্গে 4 এবং 2 4, 1 2 2 4 এবং 1 4 2 4 এরা পরস্পরকে আকর্ষণ করছে। এবং আর কি করছে? 2 3 এবং 4 5, 2 3 এবং 4 5 পরস্পরকে বিকর্ষণ করছে। এই হচ্ছে কি আমাদের বিষয়। তাহলে বলছে এই আধানটা, এই 1 নম্বর বস্তুটি কি আধান হবে বা কি হবে, 1 নম্বর বস্তুর আধানের প্রকৃতি কি হবে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এরা যেহেতু বিকর্ষণ করে, তাহলে ধরে নিলাম 2 নম্বর বস্তুটি ধনাত্মক। তাহলে নিঃসন্দেহে 2 3 বিকর্ষণ করে মানে 3 নম্বরটাও ধনাত্মক হবে। আবার যেহেতু 2 এর সঙ্গে, ভালো করে দেখো, 2 এর সঙ্গে 4 আকর্ষণ করে, তাহলে 2 যদি ধনাত্মক হয় তাহলে 4 হবে ঋণাত্মক। বিষয়টা বোঝার চেষ্টা করো, আমাদের এখানে তীরচিহ্ন থেকে বুঝতে হবে। 2 3 বিকর্ষণ করে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 2 নম্বরটা 2 ধনাত্মক, তাহলে 2 নম্বর ধনাত্মক হলে 3 নম্বরও ধনাত্মক হবে, তার কারণ 2 3 বিকর্ষণ করে। আবার 2 এবং 4 আকর্ষণ করে মানে 2 ধনাত্মক হলে 4 ঋণাত্মক হতে বাধ্য। যেহেতু 4 এবং 5 বিকর্ষণ করে, তাহলে 5 নম্বরটা বিকর্ষণ তোমার হচ্ছে কি ঋণাত্মক হবে। এবার প্রশ্ন তোমার হচ্ছে 1 নম্বরটা কি হবে? দেখো 1 এর সঙ্গে 2 যদি আমি দেখি, 1 নম্বরটা যদি ঋণাত্মক হয় তাহলে আকর্ষণ করছে। আবার আমি যদি 1 এর সঙ্গে 4 দেখি, তাহলে 1 এর সঙ্গে 4 কিন্তু আকর্ষণ করছে না, এটা কিন্তু বিকর্ষণ করছে। তাহলে এই আধানটি ঋণাত্মক হতেই পারে না। প্রথম পয়েন্ট, এখানে আমি 1 নম্বর আধানটাকে যদি ঋণাত্মক ধরে নেই, তাহলে সেই বক্তব্য অনুসারে 1 এবং 2 আকর্ষণ করছে, ঠিক আছে, কিন্তু 1 এবং 4 তো আকর্ষণ করছে না, বরং বিকর্ষণ করার কথা। তাহলে এই বক্তব্যটা ধনাত্মক হতে পারে না। আবার আমি যদি 1কে ধনাত্মক ধরে নেই, তাহলে এই 1 এবং 2 বিকর্ষণ করছে না, বরং আকর্ষণ করছে। 1 এবং 4 ঠিক আছে, কিন্তু 1 এবং 2 ঠিক নেই, অর্থাৎ 1 নম্বর বস্তুটি কোনো আধানই নেই, এটা একটা নিস্তড়িত আধান। যার জন্য কি এই ধনাত্মক আধানকেও আকর্ষণ করতে পারে,
ঋণাত্মক আধানকে আকর্ষণ করতে পারে বা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। তুমি যদি এই কম্বিনেশনগুলোকে এরকম না নিয়ে নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ নিয়ে বিবেচনা করো, তবুও তুমি এখানে নিস্তরিতের উত্তর পাবে। অর্থাৎ আমি যেটা বলতে পারি, আমার 4 নম্বর কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি সি, নিস্তরিত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, যে ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে ত্বরিতাহিত করা হলে বস্তুর ওজন কি হবে? ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে যদি ত্বরিতাহিত করা হয় তাহলে বস্তুর ওজন বাড়তেও পারে কিংবা কমতেও পারে। ধরে নাও আমি তোমাকে তর্কের খাতিরে বললাম একটা চিরুনি, ঠিক আছে, চিরুনিতে তুমি তোমার মাথা চুল একটু আঁচড়ালে বা একটু সৌন্দর্য বৃদ্ধি করলে, তো চিরুনির মধ্যে চিরুনি দ্বারা তোমার চুলের ঘর্ষণের ফলে সেখানে চিরুনি হোক বা তোমার মাথার চুল হোক কিছু ইলেকট্রিফিকেশন ঘটেছে। তাহলে এবার তোমাকে যে প্রশ্ন করা হয় চিরুনির ভর বেড়েছে না কমেছে, তুমি কিন্তু বলতে পারবে না, বরং তুমি বলবে যে চিরুনির ভর বাড়তেও পারে কমতেও পারে। কারণ কোন বস্তু থেকে কোন বস্তুতে ইলেকট্রন গিয়েছে এটা কিন্তু সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। যদি ধরে নাও তোমার মাথার চুল থেকে চিরুনিতে ইলেকট্রন যায়, তাহলে কি চিরুনির ভর বাড়বে, কারণ তোমার মাথার চুল থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি ইলেকট্রন চিরুনি লাভ করলো, অর্থাৎ মাথার চুলের ভর পরিমাণ ভর কমে গেল এবং চিরুনির ভর বাড়লো। কেননা এক একটা ইলেকট্রন তো ভর আছে। ধরো না আমি এখানে একটা বস্তু নিলাম এ বস্তু আর এখানে একটা বস্তু নিলাম বি বস্তু, এদের রাবিংয়ের ফলে আমি যেটা দেখতে পেলাম যে এক নতুন বস্তুর সৃষ্টি হলো, একটার নাম সি, একটার নাম ডি। দেখা গেলো এই বস্তুটি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হয়ে গেল, আর বি বস্তুটি একটা ইলেকট্রন ছেড়ে গ্রহণ করে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আমরা বলতেই পারি যে বি এর দ্বারা সৃষ্ট যে নতুন বস্তুটি হলো বা বি মাইনাস হলো, সেই বস্তুটির ভর কিন্তু একটু বেশি হবে। কী হবে, এর ভর কিন্তু একটু বেশি হবে কার থেকে, না এর ইলেকট্রন বর্জনের ফলে যে ভর সৃষ্টি হলো। কেননা আমরা জানি এক একটা ইলেকট্রনের কিছুটা ভর আছে, কত, 9.11 10⁻31 কেজি। হ্যাঁ, খুব কম ভর বাড়বে বা খুব কম ভর কমবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ভর এখানে বাড়ছে বা কমছে। অর্থাৎ আমরা এখানে যেহেতু এক্স্যাক্টলি বলতে পারছি না যে ঘর্ষণের ফলে তড়িতায়িত করা হলো বস্তুর ইলেকট্রন ওজন বৃদ্ধি পাবে কি হ্রাস পাবে, এটা এক্স্যাক্টলি বলা সম্ভব হচ্ছে না। কারণ ঘর্ষণের ফলে বস্তুটি কী তড়িতায়িত হলো, ধনাত্মক না ঋণাত্মক, এটা কিন্তু আমাকে এক্স্যাক্টলি বলা নেই। নেক্সট কোশ্চেন কী আছে, যে একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? একটা আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে একটি ইলেকট্রনের আধানের সমান বা 1.6 10⁻⁻19 কুলম। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ইলেকট্রনের থেকে ক্ষুদ্র আধান আমাদের বাস্তব জগতে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ইলেকট্রিক বিজ্ঞানে বা তড়িৎ বিজ্ঞানের চৌম্বক বিজ্ঞানে আমরা আধান সম্পর্কিত যত তথ্য পেয়েছি, হয়তো ধারণা পেয়েছি, কিন্তু আবিষ্কৃত আধান একমাত্র ইলেকট্রন আছে যার মান সবথেকে কম আধানের মান। ইলেকট্রনের থেকে ক্ষুদ্রতম মান আধানের নেই, অর্থাৎ সবথেকে ক্ষুদ্রতম আধানের মান হতে পারে একটি ইলেকট্রনের আধানের মান সমান, অর্থাৎ 1.6 10⁻⁻19 বা 1.602 10⁻⁻19 কুলম। কেননা এটিকেই বলা হয় কিন্তু আধানের অখণ্ডীভবন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। তাহলে এখানে কি অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি শোলা বলে 10⁶ সংখ্যক বা 10 লক্ষ সংখ্যক ইলেকট্রন আছে, ইলেকট্রন দেওয়া হলো, তাহলে শোলা বলের আধান কত হবে? শোলা বলের আধান হবে 1.6 10⁻⁻13 কুলম। কেননা আমরা জানি যে এখানে কতটা ইলেকট্রন দেওয়া হলো শোলা বলে, না 10⁶ সংখ্যক। এক একটা ইলেকট্রনের আধানের মান কত? এক একটা ইলেকট্রনের আধানের মান 1.6 10⁻⁻19 কুলম। তাহলে মোট কতটা আধান হলো ওই শোলা বলে? এখন আধানের পরিমাণ এক একটা ইলেকট্রনের আধান এত, তাহলে n সংখ্যক ইলেকট্রনের আধানের মান কত হলো, না 1.6 10⁻13 কুলম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, যে একটি ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 10⁻⁻19 কুলম হলে একটি বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না? দেখো তোমরা হয়তো বইয়ের এর অপশন কোনো একটা পাবে, অপশন সম্ভবত সি পাবে। এখানে কিন্তু অ্যান্সার একটাও হবে না, সবগুলোই কিন্তু ভুল দেওয়া আছে। তর্কের খাতিরে কেন ভুল দেওয়া আছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ আমি তোমাকে একটু আগেই বললাম ইলেকট্রনের আধানের সবথেকে ক্ষুদ্রতম মান হচ্ছে ইলেকট্রন, বা ইলেকট্রনের মান এত। তাহলে একটি বস্তুটির নিচের কোনটির মান হতে পারে না? একটা কথা মাথায় রাখবে, ইলেকট্রনের মান তো সবথেকে কম। আমরা যদি বলি বাজারে চলিত মুদ্রা কি সবথেকে ক্ষুদ্র? 1 টাকা। তাহলে 1 টাকাকে তো আর ভাঙা যায় না,
মানে আমরা কল্পনা করতে পারি, কিন্তু 1 টাকাকে তো আর ভাঙা যায় না। 1 টাকা হচ্ছে লাস্ট, মানে মুদ্রার দিক থেকে 1 টাকা লাস্ট। তাহলে আমি যদি বলি 100 টাকার মধ্যে কটা 1 টাকা আছে? 100টা। 50 টাকার মধ্যে কটা 1 টাকা আছে? 50টা। যদি বলা হয় 50.20 টাকার মধ্যে কটা 1 টাকা আছে? এখানে কিন্তু সংখ্যা নেই, অর্থাৎ অখণ্ড। কারণ 1 টাকাকে তো আর ভাঙা যায় না। তুমি তো বলতে পারো না 50.20টি, ওটা সংখ্যা হয় না, কারণ দশমিক হয় না। 1 টাকাই তো লাস্ট, অখণ্ড সংখ্যা। অর্থাৎ এই ইলেকট্রনের সংখ্যাটা দিয়ে আমি, যেহেতু আধানের মান সবথেকে ক্ষুদ্র এটাই, তাহলে এই সংখ্যাটা দিয়ে আমি এই মানগুলোকে ভাগ করলে যদি কোনো মান আমি ভগ্নাংশ দেখতে পাই, বলে পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেই উত্তরটাই এখানে হবে তোমার হচ্ছে গিয়ে আধানের মান সম্ভব নয়। তো এখানে একটাও উত্তর হবে না। কেন হবে না তার কারণ আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমি 3.2কে 1.6 দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো? দেখো, উপরে 10⁻⁻10 আর নিচে 10⁻⁻19। তাহলে যেটা দাঁড়ালো এটা মানে 2, 10 কত আসলো? 10 তোমার হচ্ছে গিয়ে 9। তো এটা ধনাত্মক সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা, কারণ এত এক সংখ্যা একটা, এটা হতে পারে না। বি দেখে যদি আমি অপশন দেখি তাহলে কত? 4.8 × 10⁻12 বাই 1.6 10⁻19। তাহলে এটা কত হবে? 3 × 48, 3 × 10⁻7। এটাও পূর্ণ সংখ্যা, হবে না। যদি আমি 5.6 10⁻⁻14 ম্যাক্সিমাম সংখ্যক, এটা উত্তর বলে, এটাও ভুল, কারণ 1.6 10⁻19 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কী দাঁড়াবে? এটার মান যাই আসুক না কেন, এটা মান আমি যাই যাই বলে 56/16 যাই আসুক না কেন, কিছু একটা মানে দশমিক সংখ্যা থাকবে। কিন্তু একটা কথা ভাবো, 14কে যদি 19 দিয়ে ভাগ করি, -14কে, তাহলে কত আসবে? যে 10⁻+5। তাহলে ভালো করে ভাবো, সাপোজ এই মানটা যাই আসুক না, তাহলে 56/16 10⁻5, তাহলে দেখো কত আসে? 56/16 10⁻5, 3,50,000। এটা একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু কোনো অখণ্ড সংখ্যা নয়, বা এখানে কিন্তু কোনো তোমার ভগ্নাংশ সংখ্যা নয়। এটা কত? এটার মান কত? 3, 5, 4টে 0। তাহলে এটা কি একটা পূর্ণ সংখ্যা? তা পূর্ণ সংখ্যা তো হতে পারে না, মানে হতে পারে, মানে এক কথা ভগ্নাংশ হতে হবে। তাহলে কি এটাও তোমার হচ্ছে মানে পূর্ণ সংখ্যা? কারণ এবার প্রশ্ন হচ্ছে তাহলে কীরকম সংখ্যা হলে এই উত্তরগুলোর মধ্যে একটা হবে? তুমি ঠিক বলেছো। যদি এমন কোনো এখানে মান দেওয়া থাকতো যেখানে এই পাওয়ারগুলো যেগুলো আছে, ধরে নাও পাওয়ার একটার মান দেওয়া আছে -21, এবং ধরে নাও সাপোজ 3.2 যেটা আছে ওটাই, তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা হবে না, কারণ 1.6 10⁻19 দিয়ে যে আমি ভাগ করি তাহলে কত আসবে? এটা আপাত দৃষ্টিতে 2 মনে হলেও এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু 10⁻³ অর্থাৎ এখানে কিন্তু দশমিক সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনের মান এইরকমটাও হতে পারে না। তাহলে এখানে নান অফ দিস বলতে একটাও এখানে উত্তর হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে, একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রন সরানো হলে পাতটি এত ধনাত্মক আধান লাভ করবে? দ্য নাম্বার অফ ইলেকট্রন চেয়েছে, পাতের আধান এত আছে। তাহলে খুব সিম্পল বিষয়, আমরা খুব ভালো করে জানি যে কিউ ইজ ইকুয়ালস টু এন ই। তাহলে এন ইজ ইকুয়ালস টু কিউ বাই ই। এখানে কিউ এর মান কত? 1 10⁻⁻7। ই এর মান কত? 1.6 10⁻⁻19। তাহলে এটাই কি নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রনের সংখ্যা। তাহলে কতটা ইলেকট্রন সরালে, তাহলে কি 10⁻7 বাই এটা কত আসবে? যে 10⁻12/1.6। তাহলে কত আসবে? 1.6 মানে তোমার 10/16, 10⁻12। 10/16 তোমার হচ্ছে গিয়ে তোমার 5/8, 10⁻12, তার মানে হচ্ছে গিয়ে 6.25 10⁻11, 6.25 10⁻11, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা এটাকে চেক করে দেখবে। তাহলে 6.25 10⁻11 ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? এখানেও কিন্তু তোমাদের অ্যান্সারে তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে। সম্ভবত তোমাদের বইয়ে এই সি দাগের অপশনটা আছে, এখানে সি দাগের অপশনটা হবে না, বরং তোমার হচ্ছে এখানে বি দাগের অপশনটা হবে। 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা 6.25 10⁻19টি। কী করে? 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা আমরা কি জানি? কিউ ইজ ইকুয়ালস টু এন ই।
এন ইজ ইকুয়ালস টু কিউ বাই ই। 1 কুলম্ব বলতে এখানে 1, আর এক একটা ইলেকট্রন আদানের মান কত 1.6 10⁻19। সো এটা যেটা আসলো 10/16 10⁻+19। তাহলে এটা কত আসলো, এটা মানে তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ তোমার 1 কুলম্বের ক্ষেত্রে তুমি এটা চেক করতে পারো কত আসবে। এটা 1 কুলম্বে ইলেকট্রনের সংখ্যা কত, 1/(1.6 10⁻19), যেটা আসলো 6.25 10⁻18, 6.25 10⁻18। অর্থাৎ অপশান এখানে একটাও নেই, এখানে কি হবে 6.25 10⁻18, অর্থাৎ এটা যেটা হবে 6.25 10⁻18 এতটি। যদি এটা অ্যান্সার হতে হয়, যদি অপশান সি থাকে, তাহলে এখানে এটাকে 18 হতে হবে, ঠিক আছে। অথবা 28 না, যদি 18 হয় তাহলে অপশান এ হবে। মেইন কথা নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা হবে 6.25 10⁻18টি। নেক্সট কোশ্চেন কি আছে, একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়। কী দিয়ে ঘষলে? সিল্ক দিয়ে ঘষলে। কারণ এবার প্রশ্ন, একটি কাচদণ্ডকে ধরো নাও, আমি তোমাকে বলছি এটার নাম কাচদণ্ড, এটার নাম কাচদণ্ড, এ বস্তুর নাম কাচদণ্ড, বি বস্তুর নাম সিল্ক। তাহলে কাচদণ্ডকে কী দিয়ে ঘষলাম? সিল্ক দিয়ে ঘষলাম। তাহলে এটি বলতে কি কাচদণ্ডটি, ভালো করে দেখো, একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি বলতে কাচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত, মানে এটা কি ধনাত্মক আধানে আহিত হয়। কারণ তার মানে কি, কাচদণ্ড থেকে সিল্কে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে কাচদণ্ড কি ইলেকট্রন হারিয়েছে, অথবা অথবা তোমার সিল্ক কি কাচদণ্ড থেকে ইলেকট্রন লাভ করেছে। কি এখানে আছে? কাচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কাচদণ্ড থেকে ইলেকট্রন না গেলে ইলেকট্রন কাচদণ্ডের ধনাত্মক আধান লাভ করতে পারে না। নেক্সট কি বলছে, একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ঠিক একই গল্প। ধরো না, আমি এখানে বললাম এটা একটা এবনাইট দণ্ড, এটা একটা পশম। তাহলে এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি কি হয়? এটি ঋণাত্মক আধানে আহিত হয়। তাহলে কি হয়েছে? এবনাইট দণ্ডটি কি করেছে? পশম থেকে ইলেকট্রন লাভ করেছে। তাহলে এবনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হয়েছে। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলে দণ্ডে যে আধান লাভ করবে তার মান কি? এই একটা খুব সুন্দর এবং ভালো কোশ্চেন। এর জন্য আমাকে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থিরতড়ি শ্রেণী আগে জানতে হবে। তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়বে দেখবে সেখানে চ্যাপ্টারে এরকম ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থিরতড়ি শ্রেণী আছে। এখানে দেখবে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থিরতড়ি শ্রেণীতে এখানে গিলবার্টের তোমার হচ্ছে আবিষ্কৃত কয়েকটা নাম জাস্ট দেওয়া আছে। কি না, পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট দণ্ড, গলা এবং অ্যাম্বার গরজন সেলুলয়েড। এছাড়াও আরও আছে এই কয়েকটা। এর মধ্যে আমাকে প্রথমে যে কোশ্চেনটা দেখতে হচ্ছে যে এখানে কি বলেছে, যে এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলো। কাকে কী দিয়ে হলো? একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলো। তাহলে এবনাইট দণ্ড কোথায় আছে? এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলাম। তাহলে ভালো করে ভাবো, পশম কি আগে রয়েছে, এবনাইট দণ্ড পড়ে আছে। তার আগে একটু জিনিস শুনে রাখো, এই যে তড়িৎ শ্রেণীটা রয়েছে, এই তড়িৎ শ্রেণীতে যদি তুমি 1-এর সঙ্গে 4-এর ঘর্ষণ করো তাহলে 1 ধনাত্মক হবে এবং 4 ঋণাত্মক হবে, বলে 1 ইলেকট্রন ছাড়বে, 4 ইলেকট্রন লাভ করবে। যদি তুমি 5-এর সঙ্গে 8 ঘর্ষণ করো তাহলে 5 ইলেকট্রন ছাড়বে, 8 ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ 5 ধনাত্মক হবে, 8 ঋণাত্মক হবে। তুমি যদি 1-এর সঙ্গে 12 ঘর্ষণ করো তাহলে 1 ধনাত্মক হবে, 12 ঋণাত্মক হবে। তুমি যদি 11-এর সঙ্গে 12 ঘর্ষণ করো তাহলে 11 ধনাত্মক, 12 ঋণাত্মক। তাহলে আমি এখান থেকে বোঝাতে চাইছি, এই শ্রেণীতে যে কোনো দুটি বস্তুকে যদি পরস্পরের সঙ্গে ঘর্ষণ করা হয় তাহলে এই শ্রেণীতে উপরে যে বস্তুটা উপরে বলতে সিরিজের প্রথম দিকে যে থাকবে সে ধনাত্মক আধান লাভ করবে এবং পরে যে থাকবে সে ঋণাত্মক আধান লাভ করবে। তাহলে পশম এবং এবনাইট দণ্ডকে যদি ঘর্ষণ করা হয় তাহলে কি এবনাইট দণ্ড ঋণাত্মক হবে, পশম ধনাত্মক হবে। তাহলে ওরা কী চেয়ে, তাহলে এবনাইট দণ্ডটা কী হবে? এবনাইট দণ্ড কিন্তু ঋণাত্মক হবে। তাহলে ওরা কী চেয়েছে? একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে দণ্ডে যে আধান লাভ করে অবশ্যই ঋণাত্মক, কারণ এবনাইট দণ্ড পড়ে রয়েছে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এবনাইট দণ্ডে যে ধরনের আধান উৎপন্ন হবে এবনাইট দণ্ডটি ঋণাত্মক আধান লাভ করবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ।
বিন্দু আধানটি ভি বেগে গতিশীল হলে এর তড়িৎ আধানের মান হবে কত? কিউ। কারণ আমরা খুব ভালো করে জানি যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের দিক থেকে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুর ভর রিলেটিভ মাস কী হতে পারে? স্থির ভর বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কি? বস্তুর আপেক্ষিক ভর। অর্থাৎ কোনো বস্তু গতিশীল হলে তার ভরের কি পরিবর্তন ঘটে এবং স্থির অবস্থায় তার ভর কত হয়? m0। কিন্তু এই আধানের ক্ষেত্রে এখানে কিন্তু রেস্ট চার্জ এবং তোমার রিলেটিভ চার্জের কোনো গল্প নেই। অর্থাৎ আধান একটি স্কেলার কোয়ান্টিটি, আধান কি বেগের ওপর নির্ভর করে না। তাহলে কি? তাহলে বিন্দু আধানকে যদি ভি বেগে গতিশীল করা হয় তাহলে বিন্দু আধানের মান কত হবে? যা ছিল তাই থাকবে। পরিবাহীতে আদান বাহক হলো ইলেকট্রন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে বলা হয়নি, এটা কি? ইলেকট্রনের মতবাদ থেকে জিনিসটা আসবে। ধরে নাও আমি বললাম এ বস্তুর সঙ্গে বি বস্তুর ঘর্ষণ করা হলো, এ ধনাত্মক হয়ে গেলো, বি ঋণাত্মক হলো। তাহলে কি? আলটিমেটলি এ ধনাত্মক হলো মানে কি? ইলেকট্রন ছেড়ে দিয়েছে। বি ঋণাত্মক হলো মানে কি? ইলেকট্রন গ্রহণ করেছে। আমি কখনোই বলবো না যে এ প্রোটন লাভ করেছে, বি ইলেকট্রন লাভ করেছে। প্রোটন কথা দিয়ে কোনো উত্তর হবে না, আমাদের সমস্ত উত্তর বলতে হবে ইলেকট্রন দিয়ে। হয় ইলেকট্রন হারিয়েছে অথবা ইলেকট্রন লাভ করেছে। এই যে ইলেকট্রন দিয়ে যে অ্যান্সারগুলো বলছে এটার নাম ইলেকট্রনীয় মতবাদ বা ইলেকট্রনীয় মতভেদ। সো পরিবাহীতে আদান বাহক হলো কি ইলেকট্রন। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোন গ্রুপটি তড়িতে সুপরিবাহী? অবশ্যই তামা, রূপা এবং অ্যালুমিনিয়াম। লোহা, নিকেল, কোবাল্ট এটা কি? তোমার হচ্ছে অয়স্চম্বক পদার্থ। তোমার হচ্ছে গিয়ে মাইকা, পাতিত জল, সিরামিক এটা কি? পরাচম্বক পদার্থ। এগুলো এক একটা আলাদা পদার্থ, কিন্তু তোমার তড়িতে সুপরিবাহীর দিক থেকে তামা, রূপা, অ্যালুমিনিয়াম এটা কি? তড়িতে সুপরিবাহী পদার্থ। আচ্ছা, তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ আমরা কি বলতে পারি? যে তড়িৎ আবেশের ক্ষেত্রে এখানে যেটা বলা আছে, তড়িৎ আবেশ কি? তড়িৎ আবেশ কার ক্ষেত্রে ঘটে? আমরা একটু আগে একটা কোশ্চেন করছিলাম যে 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 4 আকর্ষণ বিকর্ষণ দিক থেকে তড়িৎ আবেশ পরিবাহী এবং অন্তর উভয় পদার্থের ক্ষেত্রেই সৃষ্টি হয়। মানে তড়িৎ আবেশ কি? পরিবাহীর ক্ষেত্রেও সৃষ্টি হতে পারে, অন্তরক উভয়ের ক্ষেত্রেই সৃষ্টি হতে পারে। কেবলমাত্র পরিবাহীর ক্ষেত্রে সৃষ্টি হবে, অন্তরক না। পরিবাহী এবং অন্তরক উভয়ের ক্ষেত্রেই সৃষ্টি হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কি বলছে? যে আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে, মানে পরিবাহীর আকৃতি কি হতে হবে? আকৃতি হতে হবে সুষম, বলতে এখানে এক্স্যাক্টলি গোলাকারকে নির্দেশ করা হয়েছে। তাহলে আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে বা বেশি আধান ধরে রাখতে হলে তোমার হচ্ছে গিয়ে পরিবাহীর আকৃতি হতে হবে গোলাকার বা স্পেরিক্যাল সিস্টেম হতে হবে। বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়স্থল। নিরাপদ বলতে কি? বজ্রবহযুক্ত বাড়ি, মানে বড় গাছ, টেলিগ্রাফ, টেলিফোন, তোমার হচ্ছে কি টেলিফোনের পোস্ট, উঁচু মাটির দেওয়াল, কোনো এক ধাতবযুক্ত বাড়ি, এই সমস্ত কোথাও আমাদের কিন্তু, বা ফাঁকা মাঠ, এগুলো কোনোটাও কিন্তু আমাদের বজ্রপাতের জন্য আশ্রয়স্থল নয়, বরং বজ্রবহযুক্ত বাড়ি বা যে বাড়ি কি বজ্র থেকে মুক্ত করা হয়, তাহলে সেই বাড়িটাই কি বজ্রপাতের সময় নিরাপদযুক্ত আশ্রয়স্থল। বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধানগুলি উৎপন্ন হয় কাদের জন্য? মানে মেঘে মেঘে ঘর্ষণের কারণে। অ্যাকচুয়ালি এবার মেঘ সৃষ্টি হয় কী দিয়ে? মেঘ সৃষ্টি হয় জল দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি যে জলকণাগুলির পারস্পরিক ঘর্ষণের ফলে বা মেঘের দ্বারা মেঘের ঘর্ষণের ফলে আমরা বজ্রপাতের দ্বারা সৃষ্টি যে মেঘের আধানগুলি কি সৃষ্টি হয়। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এই বক্তব্যটি কি কোনো একটা নিরেট ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে, সর্বাধিক ক্ষেত্রে, মানে এই বক্তব্যটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ আহিত পরিবাহীর আধান পরিবাহীর সর্বদাই বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কতটা হবে কি? পরিবাহী সর্বদাই বাইরের পৃষ্ঠে বা সর্বক্ষেত্রে বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আচ্ছা, একটি গোলকের ব্যাস কত বলেছে? 2 সেমি। তো গোলকটি ফাঁপা এবং পরিবাহী। গোলকটিতে 12.56 ইউনিট আধান দেওয়া হলে ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? দেখো, আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই ভি। আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের এক্সপ্রেশন কি জানি? আধানের তলমাত্রিক সিগমা ইকুয়ালস টু কিউ বাই এরিয়া। প্রতি একক কোনো পরিবাহীর পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি। তবে দুঃখের বিষয়ে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আধানের তলমাত্রিক ঘনত্ব করার আগে, আধানের তলমাত্রিক ঘনত্ব ক্যালকুলেশনের আগে কি হচ্ছে? ওর ভেতরের পৃষ্ঠে
আমরা এক্ষুনি দেখলাম আধান সর্বদাই পরিবাহের বাইরে পৃষ্ঠে অবস্থান করে, তাই ভেতরের পৃষ্ঠে তো কোনো আধানই থাকবে না। তাহলে কি ভেতরের পৃষ্ঠে আধান না থাকে তাহলে ক্ষেত্রফল থাকলেও কোনো লাভ নেই। আলটিমেটলি কি তোমার আধানের তলমাত্রিক ঘনত্বের মান কত হবে? 0। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের একটি ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখতে পারবে সমান, কারণ সেই ফাঁপা গোলক হোক আর নিরেট গোলক হোক যদি একই আকারের হয়, কারণ তলমাত্রিক ঘনত্ব সমান সমান কি তোমার আধান বাই ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফলটা তো সমান। নিরেট হোক আর ফাঁপা হোক, পৃষ্ঠে আধান কোথায় থাকে? 1 নম্বর পৃষ্ঠে থাকে, আর পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু সমান তাহলে কি একই পরিমাণ আধান ধরে রাখবে। এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্বের একক কী হবে? আধানের তলমাত্রিক ঘনত্বের একক কুলম্ব বাই মিটার স্কোয়ার। তাহলে এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্বের একক কী হবে? কুলম্ব বাই মিটার স্কোয়ার। এই ছিল আজকের আপডেট। তোমরা এগুলো একটু কনস্ট্যান্টলি নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখো, কারণ এখান থেকে প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, ঠিক আছে? এরকমভাবে আমি কন্টিনিউয়াসলি একটার পর একটা চ্যাপ্টার আমি ধরে ধরে সুন্দর করে তোমাদের বিষয়গুলো আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, নোটিফিকেশন জারি রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।